কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আজ কাহনে শুনবেন ব্রাম স্টোকারের কাহিনী ক্রুক এন্ড স্যান্ডস অবলম্বনে চোরাবালি ও সেই লোকটা। অনুবাদ অভিজ্ঞান গাঙ্গুলি। পুরো নাম আব্রাহাম ব্রাম স্টোকার। আইরিশ এই ঔপন্যাসিক ও গল্পকার গোটা পৃথিবীর কাছে বিখ্যাত ড্রাকুলার লেখক হিসেবে। জন্ম 1847 সালের 8ই নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে। ছোটবেলায় দীর্ঘকাল কঠিন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মায়ের কাছে নানান রূপকথা আর কিংবদন্তি শুনে মূলত ভৌতিক সাহিত্যে আগ্রহ জাগে তার। 1875 সালে প্রকাশিত হয় ওনার প্রথম উপন্যাস দ্য প্রিমরোজ পাথ। 1897 সালে প্রকাশিত হয় ওর সবচেয়ে জনপ্রিয় উপন্যাস ড্রাকুলা। আজকের গল্পটি আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত অভিজ্ঞান গাঙ্গুলির অনুবাদে ব্রাম স্টোকারের ভয় সমগ্র বইটি থেকে। আজ গল্প পাঠে থাকছে আপনাদের সবার প্রিয় তথাগত চৌধুরী এবং একটি বিশেষ ভূমিকায় থাকছে সমাপন। মনে রাখতে হবে, এই গল্পে রোমাঞ্চ সৃষ্টির জন্য লেখক অলৌকিক কিছু ঘটনার অবতারণা করেছেন। এটা নিতান্তই লেখকের কল্পনা মাত্র, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। কাহন কোনোভাবেই এই ধরনের কুসংস্কারকে সমর্থন করে না। আর সিগারেট বা অন্যান্য মাদকদ্রব্য খাবেন না প্লিজ, এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। আর হ্যাঁ, আপনাদের গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ অপশনে ক্লিক করে দেবেন কাইন্ডলি। শুরু হচ্ছে ব্রাম স্টোকারের কাহিনী চোরাবালি ও সেই লোকটা। সাহিত্য দীর্ঘজীবী হোক। মিস্টার আর্থার ফার্নলে মার্খাম ক্রুকেনের বড় রাস্তার উপরের লাল বাড়িটা কিনে তাতে থাকতে শুরু করেছেন। তিনি লন্ডনে ব্যবসা করেন। তার কথাবার্তা, চালচলন, দেখনদারি, হামবড়া ভাব সবেতেই তাঁর লন্ডনের বাবুয়ানা প্রকাশ পায়। তবে তিনিও যে ক্রুকেনবের সৌন্দর্যকে উপেক্ষা করতে পারেননি সেটা তিনি সপরিবারে লন্ডন ছেড়ে এখানে ছুটি কাটাতে থাকছেন দেখেই বোঝা যায়। অ্যাবারডিন আর পিটারহেডের মাঝে সমুদ্রের ধারে অবস্থিত এই মনোরম স্থানের নাম ক্রুকেন বে। ক্রুকেনের একদিকে রয়েছে প্রবাল প্রাচীর এবং অন্যদিকে মূল শহরটা। এর মাঝামাঝি রয়েছে একটা ছোট্ট গ্রাম। দিনের শেষে সূর্যাস্তের সময় লাল আলোয় এই ছোট শহরটাকে মায়াবী অপরূপ মনে হয়। সমুদ্রের তটে প্রচুর বালি, যা জোয়ারে ঢাকা পড়ে যায় এবং জোয়ারের প্রভাব সরে গেলে বেরিয়ে আসে। পূর্বের তট থেকে খানিকটা দূরে বেশ কিছু পাথর মাথা উঁচু করে রয়েছে। সেই জায়গাটা কিছুটা বিপজ্জনক, কারণ ওই পাথরগুলোর মাঝের 50 ফুট মতো জায়গা জুড়ে আছে চোরাবালি। জোয়ারের সময় তা সমুদ্রের নিচে থাকলেও ভাটা চলাকালীন তা বেরিয়ে আসে এবং সৈকতের আর 5টা সাধারণ বালিময় জায়গার সঙ্গে এর কোনো পার্থক্য করা যায় না। মার্খাম পরিবার যখন তাদের দীর্ঘ 36 ঘন্টা জাহাজ, ট্রেন ও আরও কয়েক মাইল মোটর যাত্রার পর ক্রুকেনের লাল বাড়িতে এসে পৌঁছল, তখন তারা সকলেই এক বাক্যে স্বীকার করল যে জায়গাটা অপূর্ব। মার্খাম পরিবারের সদস্য সংখ্যা কিঞ্চিত বেশি হলেও মার্খাম সাহেবের ব্যবসার আয় নেহাত কম নয়, ফলে তারা বেশ সচ্ছল। মার্খাম সাহেবের একটাই খারাপ স্বভাব, সেটা হলো তাঁর জাঁকজমকপূর্ণ কিম্ভূত পোশাক পরার শখ। এবারেও তিনি পরিবারকে না জানিয়ে দ্য ম্যাককালাম মোড়ের দোকান থেকে একটা নতুন স্কটিশ পোশাক বানিয়েছেন।
তাতে দর্জি ইচ্ছে মতো বোতাম, চেন, পকেট, ঝালর ইত্যাদি বসিয়েছে এবং দোকানিরা দারুণ হয়েছে, আপনাকে দারুণ মানিয়েছে স্যার ইত্যাদি বলে সেটা মারখাম সাহেবকে গছিয়েছে। তিনিও অফিসে একদিন বাকি সবাই চলে যাওয়ার পর সেটা নিজের গায়ে চড়িয়ে দেখেছেন। তিনি বেশ খুশি হয়েছেন বলাই বাহুল্য। পোশাকটা সঙ্গে করে তিনি এখানে নিয়ে এসেছেন সকলকে তাক লাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে। পরিবারের সামনে সেটা পরে প্রথমবার আসতে মারখামের দুই ছেলের এক ছেলে তাকে দেখে বলল, গ্রেট স্কট! সালাম কর্নেল স্যার। বলেই হাসি চাপতে বালিশে মুখ চাপা দিল। কিন্তু মারখাম তবুও সেটা পরেই সকলের সামনে এলেন। কিছু লোকের বাঁকা মন্তব্য ও ব্যঙ্গোক্তি তার কানে এলো, যা শুনে মনে মনে তিনি ক্ষুণ্ণ হলেও মুখের ভাবে তা প্রকাশ করলেন না। কিন্তু তিনিও বেশ কিছুটা মর্মাহত হলেন যখন তার বড় মেয়ে তাকে দেখে হাসিতে ফেটে পড়তে পড়তে বলল, কই কই দেখি দেখি কি পড়েছ তুমি? মারখাম এরপরেই তার চাকরকে বললেন, এই শোনো, আমি পরিবারের সবার সাথে কথা বলতে চাই। সবাইকে এক্ষুনি হলে আসতে বলো। আচ্ছা স্যার, এক্ষুনি বলছি। কিছুক্ষণের মধ্যেই সকলে উপস্থিত হলে তিনি শান্ত ভঙ্গিতে বললেন, শোনো ছেলে মেয়েরা, আমি কি তোমাদের কোনো অভাব রেখেছি? কি? সকলেই জানালো, না বাবা, কখনোই নয়। আমি কি কোনো দিন তোমরা কি পোশাক পরবে না পরবে সেই নিয়ে কোনো আপত্তি করেছি? কি বলো? এইবার মিনমিন করে উত্তর এলো, না বাবা। তবে আমি কি এটুকু তোমাদের থেকে আশা করতে পারি না যে তোমরাও আমার পোশাক আশাক নিয়ে আমাকে স্বাধীনতা দেবে? হ্যাঁ, হতে পারে হয়তো আমার পোশাক তোমাদের পছন্দের সঙ্গে খাপ খায় না, কিন্তু তোমরাও তো নিজের বাবার প্রতি একটু সদয় হতে পারো। এখানে যে পোশাক কিম্ভূত তা অন্য দেশে স্বাভাবিক। তাই অন্তত এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে পারো যা আমায় দুঃখ দেয়, তাই নয় কি? এই কথায় কেউই উত্তর দিল না। শুধু প্রত্যেকেই লজ্জিতভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারা প্রত্যেকেই আসলে বাবাকে ভালোবাসে, তাই বাবা দুঃখ পেয়েছে শুনে তারাও দুঃখিত। মারখাম বুঝলেন তার কথায় কাজ হয়েছে। বললেন, যাও এবার পালাও। ছুটিতে অনেক মজা করো সকলে, কিন্তু এই নিয়ে আর যেন কোনোদিন কোনো কথা না শুনি। এরপর তিনি সেই স্কটিশ পোশাকেই লোক সমক্ষে বেরিয়ে এলেন। লাল বাড়ির সামনে স্থানীয় মানুষেরা জড়ো হয়েছিল নতুন বাসিন্দাদের স্বাগত জানাতে। লোকেদের মুখে ব্যঙ্গাত্মক হাসি ও উক্তি শুনে মিসেস মারখাম ও তার বড় ও মেজ মেয়ে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মারখামের উৎসাহ ভরা গর্বিত মুখ দেখে তারাও আর কোনো কথা বললেন না। দুপুরের দিকে মিস্টার মারখাম ঠিক করলেন তিনি হাঁটতে বেরোবেন পাড়ায়। মূল রাস্তা ধরে হেঁটে বেড়াবেন এবং সবাইকে তার পোশাক দেখাবেন। তার পরিবারকেও সঙ্গে যেতে বললেন তিনি। সেই শুনেই তার স্ত্রী এবং মেয়েরা বলল তাদের মাথা ধরেছে। বড় ছেলে একা একা ঘুরতে বেরিয়েছে। মেজ ছেলেটিকে বাড়িতেই খুঁজে পেলেন না। সম্ভবত বাবার সঙ্গে বেরোতে হবে শুনেই সে গা ঢাকা দিয়েছে। আর ছোট ছেলে ভেজা পোশাকে এসে বলল যে সে নাকি পা হড়কে জলে পড়ে গিয়েছিল। তার অন্য পোশাক এখনো বের করা হয়নি ব্যাগ থেকে, তাই সেও বাবার সঙ্গে যেতে অক্ষম। অতএব মারখাম সাহেব একাই ঘুরতে বের হলেন। কিন্তু বেরিয়ে তিনি খুব একটা খুশি হলেন না, কারণ রাস্তায় বিশেষ লোকজন নেই। তার ইচ্ছে ছিল তার পোশাক দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়া, যেটা সম্ভব হলো না। প্রত্যেকেই নিজের বাড়ির জানালায়, যারা বাইরে আছে তারাও যে যার নিজের বাড়ির দরজায়। দরজা আর বড় রাস্তার মাঝে অনেকটা লম্বা বাগান প্রতিটা বাড়িতেই, যে কারণে রাস্তায় দাঁড়িয়ে তাদের সঙ্গে গল্প করার সুযোগ ছিল না। মাত্র একজনের সঙ্গে কথা হলো মিস্টার মারখামের।
এবং সে অভিজ্ঞতা আর যাই হোক তাকে সুখকর বলা চলে না। যে ব্যক্তি তার সঙ্গে কথা বলল সে লোকটা একটু অদ্ভুত ধরনের। লোকে বলে গির্জার প্রার্থনার সময় আমেন বাদে বেশিরভাগ মানুষ স্যাফট ট্যামির মুখ থেকে কোনোদিন কোনো কথাই বলতে শোনেনি। তার একমাত্র কাজ হল প্রতিদিন সকালে পোস্ট অফিসের জানলার সামনে দাঁড়িয়ে থাকা। তার নামে চিঠি এলে সেটা নিয়ে সে বাড়ি যায় এবং দুপুর থেকে রোজ পুকুর পাড়ে ছিপ ফেলে বসে থাকে। মজার ব্যাপার হলো তার ছিপে সে কোনো চারা দেয় না। ট্যামি বলে মাছ সময় হলে নিজেই ধরা দেবে, কিন্তু আজ অবধি কেউ তাকে মাছ ধরতে দেখেনি। এই ট্যামি নিজের বাড়ির দালানে বসে শূন্য দৃষ্টিতে ফাঁকা রাস্তার দিকে তাকিয়েছিল। মারখামকে আসতে দেখে ভ্রু কুঁচকে চোখ তুলে তার দিকে দেখল। হঠাৎ আকাশের দিকে হাত তুলে অনেকটা দৈববাণী শোনানোর ভঙ্গিতে বলে উঠল, আত্মগর্ব, তুই তো আত্মগর্ব সর্বস্ব। সময় থাকতে সাবধান হয়ে যা। ওই বাগানের ফুলের দিকে দেখ, ওদের মতো হতে শেখ। ওরা অচল, ওরা নির্বাক, ওরা নিজেদের সৌন্দর্যের প্রচার করে না জনে জনে ডেকে, তবুও ওদের সৌন্দর্য আর সুগন্ধে মানুষ এমনিতেই আকৃষ্ট হয়। তোর এই আত্ম অহংকার ওই চোরাবালির মতো। যখন নিজের মুখোমুখি হবি তখনই শুধরে নে নিজেকে, না হলে এই চোরাবালি তোকে গ্রাস করবে, গ্রাস করবে। এতগুলো কথা বলে লোকটা আবার আগের মতোই শূন্য দৃষ্টিতে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে বসে রইল। আর একটাও শব্দ তার মুখ থেকে বেরোল না। মারখাম গোটা ব্যাপারটা একেবারে চমকে গেলেন। পাগলের প্রলাপ বলে পুরোটাই উড়িয়ে দিতেও পারলেন না, কারণ লোকটার কথাগুলোর মধ্যে এমন গভীরতা ছিল যা প্রলাপে থাকতে পারে না। তাই ঘোরাঘুরিতে বিরতি দিয়ে তিনি আধ ঘন্টার মধ্যে ফিরে গেলেন বাড়িতে। গিয়ে দেখলেন বাড়ি ফাঁকা, প্রত্যেকেই ঘুরতে বেরিয়েছে। অথচ খানিক আগেই মাথা ব্যথা, শরীর খারাপ ইত্যাদি বলে তার সঙ্গে কেউ বেরোতে চায়নি। মারখাম নিজের ঘরে গিয়ে দরজা এঁটে পরনের পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরে নিলেন। তারপর একটা সিগারেট টেনে কিছুক্ষণ ঘুম দিলেন। তিনি ঘুম থেকে উঠে ডাইনিং রুমে এলেন একেবারে চায়ের সময়। বিকেলে আর বাড়ি থেকে বের হলেন না মারখাম সাহেব। রাতের খাওয়ার পাট তাড়াতাড়ি চুকিয়ে নিয়ে তিনি হাঁটতে বেরোলেন। একা একাই সমুদ্রের পাড়ে এসে কিছুক্ষণ হাঁটলেন। ভাটার সময় চলছিল, তাই দক্ষিণের প্রায় শেষে গিয়ে তার চোখ পড়ল দুটি বড় পাথরের দিকে। সেই দুটো পাথর তাকে কেমন যেন আকৃষ্ট করল। কি ভেবে তিনি সেদিকেই হাঁটা লাগালেন। বড় পাথরটার কাছে পৌঁছে তিনি তাতে চড়তে শুরু করলেন। বালি থেকে প্রায় 15-20 ফুট উপরে তিনি পাথরটার উপর বসলেন। চাঁদের ফুটফুটে জ্যোৎস্নায় সমুদ্রের তটের বালি মনে হচ্ছে যেন সোনার। বড় শান্তিপূর্ণ মনোরম পরিবেশ। এই ফাঁকা প্রান্তরে একাকী বসে মারখামের মনে হল লন্ডন শহর, গাড়ি ঘোড়ার শব্দ, মানুষের সমাগম, দৈনন্দিন ব্যস্ততা, এগুলো যেন অন্য জগতের বা অন্য কোনো জন্মের কথা। মগ্ন হয়ে পড়েছিলেন মারখাম। হঠাৎই দূর থেকে কারো ডাক কানে এলো তার। মনে মনে তিনি ভাবলেন, নিশ্চয়ই জেলেরা একে অন্যকে ডাকছে। কিন্তু চোখ তুলে তাকাতে তিনি চমকে উঠলেন। তিনি দেখলেন তিনি তার নিজের মুখোমুখি ওদিকের দ্বিতীয় পাথরটার উপর নিজেই বসে আছেন। হ্যাঁ, পরিষ্কার দেখতে পেলেন তার নিজের মাথার টাক, তাতে স্কটিশ টুপিটা, যাতে সেই বড় ঈগল পাখির পালকটা পর্যন্ত লাগানো আছে। অপর দিকের পাথরটায় নিজেকে দেখতে পেয়ে মারখাম সাহেব এতটাই চমকিত হলেন যে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে গিয়ে পা পিছলে গেল।
এবং তিনি গড়িয়ে পড়লেন দুই পাথরের মাঝের বালিতে। যদিও সেদিকে তার খেয়াল নেই, তিনি ভাবছেন ওপারে একটু আগে দেখা লোকটার কথা, যদিও এতক্ষণে লোকটা অদৃশ্য হয়ে গেছে। তিনি ভাবলেন একবার লাফিয়ে মাঝের বালির জায়গাটা পেরিয়ে ওপারের পাথরে পৌঁছে দেখবেন, কিন্তু সামনের দিকে এক পা এগোতেই নিজের পায়ের নিচের নরম মসৃণ বালিতে অদ্ভুত একটা মৃদু কম্পন অনুভব করলেন মারখাম। প্রচণ্ড ভয় পেয়ে গেলেন তিনি। তার পা কেঁপে উঠল এবং লাফিয়ে ওঠার বদলে তার পায়ের নিচ থেকে বালি জলের মতো সরে যেতে লাগল। মুহূর্তের ব্যবধানে হাঁটু অবধি তিনি বালির মধ্যে ঢুকে গেলেন। প্রচণ্ড আতঙ্কের সঙ্গে তিনি বুঝতে পারলেন যে এটা চোরা বালি। পাগলের মতো তিনি হাত ছুঁড়ে আশেপাশের পাথর ধরার চেষ্টা করলেন। একটা পাথর ধরতেও পারলেন। সেটা ধরে কোনোভাবে সম্পূর্ণ শরীর ডুবে যাওয়ার থেকে নিজেকে আটকে রাখলেন। প্রথমে তিনি চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু আতঙ্কেই সম্ভবত প্রথমবার তার গলা থেকে একটি শব্দ বেরোল না। তিনি আরো একবার চেষ্টা করলেন চিৎকার করতে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে! এইবার তার চিৎকার বের হলো বটে, কিন্তু তিনি টের পেলেন যে তার হাত ক্রমেই অসাড় হয়ে আসছে। বেশিক্ষণ তিনি পাথরটা ধরে রাখতে পারবেন না। একবার হাত ছেড়ে দিলেই তিনি তলিয়ে যাবেন নিশ্চিত মৃত্যুর গোপন গহ্বরে। আবারও প্রাণপণ চিৎকার করে উঠলেন তিনি, হেল্প! হেল্প! বাঁচাও! হেল্প! আসি বাবু! মারখাম ধরে প্রাণ পেলেন যখন তার চিৎকারের প্রত্যুত্তর তার কানে এলো। একজন জেলে তার ডাকে ছুটে এসে দ্রুত পাথরে চড়তে শুরু করলো। নিচে ডুবতে থাকা মানুষটাকে দেখে বলল, যাক, বেশি দেরি হয়নি। ভগবানকে ধন্যবাদ। আর একটু ধরে রাখেন কর্তা, আমি আসছি। পাথরটা ঢাল বেয়ে নেমে এসে শক্ত পাথরের খাঁজে পা রেখে নিজের শরীর বেঁকিয়ে হাত বাড়িয়ে দিল মারখামের দিকে। আমার হাতটা দেখি, ধরেন দেই কর্তা, ধরেন ধরেন, হাত বাড়ায়েন। হাত ধরে নিজের সমস্ত গায়ের জোর লাগিয়ে মারখামকে ক্ষুধার্ত বালির থেকে টেনে তুলে আনলো লোকটা। পাথরের গায়ে তাকে তুলে এনে লোকটা তাকে একদণ্ড জিরিয়ে নেওয়ার সুযোগ না দিয়েই টেনে নিয়ে এসে ফেলল সমুদ্রের তটের উপর। বলল, বড্ড বাঁচা বেঁচে গেলেন কর্তা। আমার বোকা সোঁড়াগুলোর কথা শুইনে যদি আমি না আসতুম, তাই এক্ষণে আপনি শেষ। একটা ছোকরা তো আপনাকে ভূত অব্দি ভেবেছিল মাথার টুপি দেখে। আমি শুনেই বুঝলাম যে নিশ্চয় এই বোকা অহংকারী নতুন সাহেবটা এই টুপি একমাত্র সেই পরতে পারে। তাই ভাগ্যিস আমি আসছিলুম। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে মারখাম বিহ্বল হয়ে পড়েছিলেন, কিন্তু আবার তাকে অহংকারী বলায় রেগে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু থেমে গেলেন দুপুরের ঘটনা মনে পড়ে যাওয়ায়। ওই অদ্ভুত লোকটাও এই রকমই কিছু বলেছিল না? যখন নিজের মুখোমুখি হবি তখনই শুধরে নে নিজেকে, না হলে এই চোরা বালি তোকে গ্রাস করবে, গ্রাস করবে। একটু আগের সেই উল্টো দিকের পাহাড়ে নিজেকে দেখার ব্যাপারটা মনে পড়ল তার, এবং তারপরেই এই চোরা বালি। ঘটনাটা কি সমাপতন মাত্র? তিনি বললেন, ভাই, তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। আমার প্রাণ বাঁচিয়েছ। আরে না না, ভগবানরে ধন্যবাদ দেন কর্তা, আমারে না। সব তাইনার ইচ্ছা, আমরা তো তারই হাতের পুতুল কর্তা। মারখাম জেলের হাত নিজের দুই হাতে আবেগে চেপে ধরলেন। তাঁর গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। আন্তরিক ভঙ্গিতে বললেন, তবুও তুমিই আমার প্রাণ বাঁচিয়েছ।
আমায় তোমাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ দাও বন্ধু। আমি আমি কৃতজ্ঞ। সে কথা আপনার মনে শান্তির জন্যই ধন্যবাদ দিতে চাইলে দিন, আমার ওসব দরকার নেই। মারখাম সাহেব কিন্তু শুধুই ধন্যবাদ দিয়ে ক্ষান্ত হলেন না, কৃতজ্ঞতা স্বরূপ জেলে লোকটির হাতে তিনি মাছ ধরার যাবতীয় সরঞ্জামে সুসজ্জিত একটা পালতোলা নতুন নৌকা তুলে দিলেন। জেলের বউ নৌকার মালিকানার কাগজ হাতে পেয়ে আকাশ থেকে পড়ল। মারখাম আর জেলে পাশাপাশি হাঁটছিল সমুদ্রের তট ধরে। মারখাম জেলেকে অনুরোধ করলেন যে তার সেই রাতের বিপদের কথা যেন পাঁচ কান না হয়, কারণ তাতে তার স্ত্রী ও পরিবার অকারণ শঙ্কিত হবে। তিনি এও বললেন যে তিনি পরিবারের সকলকে ওই চোরাবালির বিষয়ে সাবধান করে দেবেন। ফেরার আগে হঠাৎ মারখাম জেলেকে প্রশ্ন করলেন, আচ্ছা, তুমি আমার মতো দেখতে অন্য কোনো লোককে কয়েকদিনের মধ্যে এখানে দেখেছো? না না, কি যে বলেন কর্তা, আপনার মতো আজব পোশাক পইরা কাউকে আমি কি এখানে কোনোদিন কেউ দেয়নি। আর শুধু আমি কেন, আমার বাপ দাদাও আপনার মতো এরকম আজব বান্দা দেয়নি। আচ্ছা, একটা কথা কয়েন তো, কি ভাইবা আপনি এরকম অদ্ভুত শ্বাস কইরা রাস্তায় বের হন? হ্যাঁ, মারখাম এতক্ষণে জেলের সঙ্গে অযথা তর্ক করা ছেড়ে দিয়েছেন। এক গ্লাস করে হুইস্কি খেয়ে দুজন একে অন্যের থেকে বিদায় নিলেন। বাড়ি পৌঁছে তিনি তার পরিবারের প্রত্যেককে সাবধান করে দিলেন চোরাবালির ব্যাপারে। সেই রাতে মারখাম একবারের জন্যেও চোখের পাতা এক করতে পারলেন না। বড় ঘড়ির প্রতি ঘন্টা অন্তর ঢং ঢং শুনতে শুনতেই রাত কাবার হয়ে গেল। যতবার ঘুমানোর চেষ্টা করলেন ততবার চোরাবালিতে ডুবে যাওয়ার দৃশ্য মনে পড়ল। স্যাফট ট্যামি নামের উটকো লোকটার ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ল এবং তার নিজের মনেই প্রশ্ন জাগল যে আমি কি সত্যি এতটাই আত্মগর্বিত যে তা বোকামির সমতুল্য? আমি তো নিজেকে মুখোমুখি দেখে ফেলেছি, তবে কি আমার সর্বনাশ হবে? ভোরের দিকে ঘুম এলো মারখামের। সে ঘুম ভাঙল বউয়ের ডাকে। ঘুম ভেঙে মনে কেন জানি অকারণেই শান্তি অনুভব করলেন মারখাম। এই সময় তার স্ত্রী বললেন, তুমি বাবা ওই অদ্ভুত পোশাক পরে স্কট সাজা বন্ধ করো, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সারাটা সময় ঘুমের মধ্যে বক বক করে যাচ্ছিলে। কি বলছিলাম? সে বুঝিনি, কি সব আবল তাবল বলছিলে। না, নিজের মুখোমুখি হয়নি, পেছন থেকে দেখেছি, শুধু পালক লাগানো টুপি দেখেছি। মারখাম আশ্বস্ত হলেন, সত্যিই তো ওই লোকটার ভবিষ্যৎবাণী এখনো ফলেনি। তিনি নিজেকে মোটেই মুখোমুখি দেখেননি, দেখেছেন পেছন থেকে বসে থাকতে। তখনই কাজের মেয়েটা এসে জানালো যে তার সঙ্গে একজন স্থানীয় জেলে দেখা করতে এসেছে। মারখাম দ্রুত নেমে এলেন এই ভেবে যে নিশ্চয়ই তার জেলে বন্ধু এসেছে। তবে নেমে আসার আগে আরও একটা কিম্ভূত স্কটিশ পোশাক পরতে ভুললেন না তিনি। কিন্তু নেমে এসে প্রচণ্ডভাবে চমৎকৃত হলেন মারখাম, কারণ ওর সঙ্গে দেখা করতে এসেছে সেই উটকো লোকটা, স্যাফট ট্যামি। লোকটা তাকে দেখেই আবার শব্দবর্ষণ শুরু করে দিল। দেখতে এলাম তুই শুধরেছিস কিনা। ভেবেছিলাম তোর সঙ্গে যা ঘটেছে তারপর হয়তো তুই শুধরে যাবি, কিন্তু তোকে দেখেই বুঝতে পারছি আমি ভুল ছিলাম। তুই এখনো একই আছিস, তোর সময় ফুরিয়ে আসছে। দেখ দেখ কিভাবে চোরাবালি তোকে গ্রাস করে, দেখ। কথাগুলো বলে লোকটা আর এক মুহূর্ত দাঁড়ালো না। যেরকম আচমকাই উদয় হয়েছিল সেরকমই আচমকা চলে গেল। শুধু মারখামকে অস্বস্তিকর হতভম্ব অবস্থায় রেখে গেল। মারখাম শুনতে পেলেন যে কাজের মেয়েগুলো রান্নাঘর থেকে চাপা স্বরে হাসাহাসি করছে তাকে নিয়ে। ওরাও লোকটার কথা শুনেছে। মারখাম কিন্তু আজকে সকালে উঠে ভেবেছিলেন যে আজকে তিনি যতটা সম্ভব সাধারণভাবেই বাইরে বেরোবেন, কিন্তু এই লোকটা আসায়, বিশেষ করে ব্যাটার কথা শুনে
উপরন্তু কাজের মেয়েদের তাকে নিয়ে হাসাহাসি শুনে মারখামের মাথায় আগুন জ্বলে উঠল। পাগলা লোকটার কথায় পছন্দের পোশাক ছেড়ে দেবেন? একদম না। এই গেঁয়ো ভূতগুলোকে তিনি দেখিয়ে দেবেন যে লন্ডনের সাহেবরা কি ধাতুর হয়। তিনি সম্পূর্ণ জাঁকজমকপূর্ণ স্কটিশ পোশাক পরে নেমে এলেন প্রাতরাশের টেবিলে। যদিও এইবার তার ছোট ছেলে বাদে কেউই আর হাসল না। তবে মিসেস মারখামের চা দেওয়ার সময় একটা গোলমাল হলো। সাহেবের জামার হাতার বড় একটা বোতাম তার স্ত্রীর পোশাকের লেসে আটকে গিয়ে কিছুটা চা চলকে মারখাম সাহেবের পোশাকের বাইরে বেরিয়ে থাকা খোলা হাঁটুতে পড়ল। মারখাম তার ছেলেমেয়েদের সামনেই স্ত্রীর প্রতি দুটো কটুবাক্য বলে খেঁকিয়ে উঠলেন। মিসেস মারখামও রেগে গিয়ে বললেন, তা এরকম ভাঁড়ের মতো পোশাক পরলে এরকমই হবে। যে পোশাকে অভ্যস্ত নও তা পরে অকারণ লোক হাসানোর মানে কি? মিসেস মারখাম সাধারণত বরের সঙ্গে মুখ লাগান না, কিন্তু আজ মনের কথাটা বলেই ফেললেন। আর এতেই দক্ষযজ্ঞ বেঁধে গেল স্বামী স্ত্রীতে। মানে কি বলতে চাইছো তুমি? আমি ভাঁড়? তবে নয় তো কি? কি পোশাক এগুলো? এগুলো কি পোশাক সেটা বোঝার ক্ষমতা যদি তোমার থাকতো তাহলে তো হয়েই যেত। সেই তুমি সব বোঝো যেন। অবশ্যই বুঝি, তোমার থেকে তো বেশি বুঝি। যত সব অশিক্ষিতের দল। ঝামেলা এমন পর্যায়ে পৌঁছল যে শেষে মহিলা কাঁদতে কাঁদতে বললেন, বেশ, যা খুশি তাই করো, কিন্তু মনে রেখো এভাবে তুমি আমাকে আর নিজের পরিবারকেও হাসির পাত্র বানাচ্ছ সকলের কাছে। নিজের মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেছো? এরকম বোকা ভাঁড় শ্বশুর থাকলে কোনো ভদ্রলোকের ছেলে তাদের বিয়ে করবে? কিন্তু তুমি শুধু নিজেকে নিয়েই ভাবো, নিজেকে নিয়েই ব্যস্ত থাকো। একদিন দেখো এর ফল তুমি পাবে, যদি না তার আগেই তুমি কোনো পাগলা গারদে ঢুকে যাও বা মরে যাও। এরপর থেকে বেশিরভাগ সময় দেখা গেল মারখাম সাহেবকে একাই বাড়ি থেকে ভ্রমণে বের হতে হচ্ছে। স্ত্রীর সঙ্গে কথাবার্তা প্রায় বন্ধ, অতএব তার বেরোনোর প্রশ্নই নেই। মেয়েরা সঙ্গে বের হয় মাঝে মাঝে, তবে তা হয় খুব সকালে বা রাত্রে বা বৃষ্টির মধ্যে, মানে যে সময় রাস্তায় লোকজন থাকে না। অন্য সময় মুখে কিছু না বললেও সকলেই কিছু না কিছু অজুহাতে তাদের বাবার সঙ্গে বেরোনো থেকে বিরত থাকে। রবিবার করে অবশ্য সাধারণ পোশাকেই চার্চে যেতেন মিস্টার মারখাম, কিন্তু সোমবার থেকে সেই কিল্ট ও রংচঙে স্কটিশ পরিধানেই ফিরে যেতেন তিনি। স্যাফট ট্যানি রোজ সকালে একবার করে আসত। তখন মারখামের দেখা না পেলে আবার দুপুরে আসত, তাকে একই কথা বলে সাবধান করত। বেশ কয়েকদিন কাটার পর মারখাম লোকটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করতে শুরু করলেন। স্ত্রীর সঙ্গে কথাবার্তা প্রায় বন্ধ। এরকম ক্রমাগত পরিবারের মধ্যে থেকেও একাকিত্ব মিস্টার মারখামের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলল। সত্যি বলতে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন, স্বাস্থ্য ভেঙে পড়েছিল। কিন্তু আত্মগর্ব ত্যাগ করে সে কথা যে স্ত্রী বা পরিবারের সঙ্গে কাউকে বলে উঠবেন, তাতেও তিনি নারাজ। অতএব রাত্রে একা তার ঘুম হতো না। বারবার দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত। প্রতি রাত্রে ভ্রমণ শেষে একবার করে তিনি দুই পাথরের মাঝের চোরাবালির জায়গাটায় যেতেন। সম্ভবত মৃত্যুর মুখোমুখি হওয়ার ফলে তাঁর চেতন ও অবচেতন মনে এই চোরাবালি গভীর প্রভাব ফেলেছিল। ক্রমেই চোরাবালিতে ডুবে যাওয়ার দুঃস্বপ্ন এতটাই স্পষ্ট হতে লাগল যে এক এক সময় রাত্রে ঘুম ভেঙে তার সন্দেহ হতো যে সেটা শুধুই স্বপ্ন ছিল, নাকি বাস্তবেই তিনি একটু আগে চোরাবালির জায়গাটা থেকে ফিরেছেন। তার মনের মধ্যে সন্দেহ জাগল যে সম্ভবত তিনি ঘুমের ঘোরে হাঁটা শুরু করেছেন। এক রাত্রে মিস্টার মারখাম স্বপ্নটা এতটাই স্পষ্ট দেখলেন যে চোখ খুলেও তার বিশ্বাস হল না যে দৃশ্যটা বাস্তব নয়।
চোখ বন্ধ করতেই আবার সেই দুই পাথরের জায়গাটা দেখতে পেলেন। একদিকের পাথরের মাথায় তিনি দাঁড়িয়ে আছেন। পূর্ণিমার চাঁদের আলোয় আশেপাশের সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। নিচের চোরাবালি জলের মতোই তরল, আর ছায়া পড়ে কালো লাগছে দেখতে। তখনই উপাস থেকে উল্টো দিকের পাথরে থাকা লোকটাকে এগিয়ে আসতে দেখা গেল। তিনি নিজেকেই এগিয়ে আসতে দেখলেন ওদিক থেকে। মারখামের অনিচ্ছা সত্ত্বেও মন্ত্রমুগ্ধের মতো তিনি নিজেও এগিয়ে যেতে লাগলেন নিজের প্রতিরূপের সাক্ষাৎ পেতে। প্রচণ্ড ভয় করছে তাঁর সেই লোকটাকে, কিন্তু তবুও যেভাবে সাপ সাপুড়ের অঙ্গুলি হেলনে চলে, সেভাবেই যেন তিনিও অদৃষ্টের অঙ্গুলি হেলনে এগিয়ে চলেছেন সামনের দিকে। তাঁর কানের কাছে সাবধান বাণী বেজে চলেছে, তোর আত্মগর্বই তোর কাল হবে, চোরাবালি তোকে গ্রাস করবে। সকালে উঠে স্ত্রীকে না জাগিয়েই মারখাম সোজা হাঁটা দিলেন দুই পাথরের উদ্দেশ্যে। সেখানে পৌঁছতেই তিনি বালিতে পায়ের ছাপ দেখতে পেলেন। নিজের জুতোর পায়ের ছাপ চিনতে তার অসুবিধা হল না। তার মনে আর কোনো সন্দেহ রইল না যে কাল রাত্রে তিনি যা দেখেছেন তা স্বপ্ন নয়। তিনি গতকাল রাত্রে এখানে বাস্তবেই এসেছিলেন। পায়ের ছাপগুলো ধরে এগিয়ে গিয়ে তিনি দেখলেন তার পায়ের ছাপ চোরাবালির একদম ধারে গিয়ে থেমেছে, এবং প্রবল আতঙ্কের সঙ্গে তিনি লক্ষ্য করলেন যে সেখান থেকে কোনো ফিরে আসার পায়ের ছাপ নেই। ঘটনা আরো জটিল হয়ে দাঁড়ালো তিনি এই সব কথা তার পরিবারের সঙ্গে আলোচনা না করায়। পরিবারের লোকেরা গৃহকর্তার মনের মধ্যে আতঙ্কের খবর না জেনেই হয়তো এমন কিছু কথা বলে ফেলত যাতে তার মনে ভয়ের ভাব আরও চেপে বসত। এর সঙ্গে যোগ হল মারখাম সাহেবের গুচ্ছের উল্টো পাল্টা বই পড়া। সবই স্বপ্ন নিয়ে লেখা বই, অমুক স্বপ্ন তমুক ইঙ্গিতবাহী ইত্যাদি গোছের আজগুবি বই, যা তার মনের গভীরে জমা ভয়কে আরও গভীরে শেকড় বিস্তার করতে সাহায্য করল। এতদিন তিনি স্যাফট ট্যামির বিষয়ে চিন্তিত ছিলেন না আদৌ, কিন্তু এইবার মারখাম লোকটার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া শুরু করলেন। স্থানীয় লোকেদের থেকে জানতে পারলেন যে ট্যামির বাবা একসময় জমিদার ছিল, বেশ কিছু জমি জমা ছিল তার। পড়াশোনা ভালোই শিখছিল চার্চের পাদ্রির কাছে, কিন্তু হঠাৎই কি খেয়ালে সব ছেড়ে দেয় ট্যামি। জেলেদের সঙ্গে কয়েক বছর ছিল, জাহাজে করে যেত মাছ ধরতে। কিন্তু যত দিন যেতে লাগলো সে কথা বলা কমাতে লাগলো। নাবিকরা বলে লোকটার মাথায় সামান্য ছিট আছে। শেষমেশ সে নিজের পৈতৃক বাড়িতে এসে থাকতে শুরু করেছে কয়েক বছর আগে। পাদ্রি মিস্টার মারখামকে জানালেন, শুনতে অদ্ভুত লাগলেও ছেলেটার কিছু অলৌকিক ক্ষমতা আছে। মাঝে মাঝে হঠাৎ করে ভবিষ্যৎ দেখতে পায়, বিশেষ করে মৃত্যুর বিষয়ে। তবে তা কখনোই বিরাট কিছু ঘটিয়ে ফেলার মতো নয়, সবই তুচ্ছ জিনিস। কথাটা শুনে মারখামের দুশ্চিন্তা বাড়ল বই কমল না, বরং পাদ্রির কথাগুলো তার মাথায় আরো বেশি গেঁথে গেল। অনেকগুলো আজগুবি বইয়ের মধ্যে থেকে একটা জার্মান বই বিশেষভাবে মারখামের মনে দাগ কেটে গেল। বইটার নাম ডের ডপলগ্যাঙ্গার, লেখক ডক্টর হেনরিক ভন অ্যাসেনবার্গ। এটা পড়েই মারখাম প্রথমবার জানলেন মানুষের দ্বৈত সত্তার কথা, জগতের দ্বৈত অস্তিত্বের কথা। সেই দ্বিতীয় সত্তা যাদের বলে ডপলগ্যাঙ্গার, ব্যাপারটা তার নিজের ক্ষেত্রে হুবহু মিলে গেল। চোরাবালির সামনে সেই লোকটা, তার নিজেরই পায়ের ছাপ, সব মিলে যাচ্ছে। নিজের অস্তিত্ব নিয়েই সংকটে পড়লেন তিনি। নিজের দ্বৈত সত্তা নিয়ে তিনি এতটাই চিন্তিত হলেন যে এক রাত্রে তিনি ঘুমোতে যাওয়ার আগে
চক দিয়ে নিজের জুতোর তলায় নিজের নাম লিখে ঘুমোতে গেলেন। সেই রাত্রেও একই চোরাবালির স্বপ্ন দেখলেন তিনি। ভোরের দিকে ঘুম ভেঙে তিনি প্রথমেই গেলেন নিজের জুতো জোড়া দেখতে। জুতো উল্টে দেখলেন চকের দাগ যেমন রাতে রেখে গিয়েছিলেন সেরকমই আছে। জামা কাপড় পরে তিনি সোজা গেলেন দুই পাথরের কাছে। আবার সেই একই। তিনি দেখলেন নিজের পায়ের ছাপ আজও আছে। তার পায়ের ছাপ শেষ হয়েছে একদম ধারে গিয়ে। ভয়, হতাশা ও অসহায়তা মিলে এক অনুভূতি নিয়ে বাড়ি ফিরলেন তিনি। তার এত বছরের জীবন যা তিনি লন্ডনের ব্যস্ততায় কাটিয়েছেন, কোনোদিন ভাবেননি যে এই বয়সে এসে তাঁকে এরকম অপার্থিব ব্যাখ্যাতীত কিছুর সম্মুখীন হতে হবে। তিনি হতাশভাবে সারাদিন বাড়িতেই থাকলেন। কারো সঙ্গে কথাবার্তা বললেন না সারাদিন। সন্ধ্যার দিকে তিনি বসে রাতের খাবারের ডাক আসার অপেক্ষা করছিলেন। তখনই এক কাজের মেয়ে এসে জানালো যে নিচে ট্যামি লোকটা এসে ঝামেলা করছে। ইচ্ছে না থাকলেও পাছে মেয়েটা ভাবে যে সাহেব ভয় পেয়েছেন, তাই তিনি দেখা করতে নিচে এলেন। তাকে দেখেই ট্যামি বলল, দেখতে এলাম তোকে। যা যা, তোকে ক্ষমা করলাম, যা ক্ষমা করলাম তোকে, যা ক্ষমা করলাম। যথারীতি এই বলেই লোকটা চলে গেল। ডিনারের পর মিস্টার মার্খাম ঠিক করলেন তিনি আবার চোরাবালির ওখানে যাবেন। মনে ভয় থাকলেও তিনি নিজের কাছেও তা স্বীকার করতে নারাজ। তিনি রাত 9টার দিকে সেখানে পৌঁছলেন এবং সামনের পাথরটার উপর বসে পড়লেন। ভাবতে ভাবতে নিজের কার্যকলাপের কথা মনে করে তিনি লজ্জিত হলেন। ঠিক করলেন যে তিনি আর কখনো উদ্ভট পোশাকে সাজবেন না। মার্খাম পাথর থেকে নেমে এসে ফেরার পথ ধরলেন, কিন্তু ঠিক তখনই তাকে থমকে দাঁড়াতে হলো। কারণ চোরাবালি পেরিয়ে উল্টো দিকের পাথরটার আড়াল থেকে তাঁরই মতো দেখতে লোকটা বেরিয়ে আসছে। কেন জানি প্রবল আতঙ্ক গ্রাস করল মার্খামকে। এইবার আর ভুল নেই। চাঁদের জ্যোৎস্না আলো আঁধারি সৃষ্টি করলেও তিনি স্পষ্ট দেখলেন নিজেকে, মানে দ্বিতীয় নিজেকে। হুবহু একই মুখ, গোঁপ জোড়া, টাক, পোশাক, মাথার টুপিতে পালক। দুজন একই মানুষ মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাদের মাঝে রয়েছে শুধু চোরাবালি। মার্খাম একদম ধারে দাঁড়িয়েছিলেন, তাই হঠাৎ তার মনে হলো যে পায়ের নিচে মৃদু কম্পন। তিনি দ্রুত ভয়ে 2 পা পিছিয়ে এলেন। সঙ্গে সঙ্গেই তার প্রতিমূর্তিটি 2 পা এগিয়ে এলো, যাতে তাদের দুজনের মাঝের দূরত্ব একই রইল। দুটো হুবহু একই মুখ একে অন্যের দিকে দেখছে। মার্খামের মাথা দপদপ করছে, কানে তার ক্রমাগত ট্যামির কথাগুলো ভাসছে। এতদিনে তিনি তার নিজের মুখোমুখি হয়েছেন। মার্খাম কয়েক পা পিছিয়ে এলেন। অপর প্রান্তের লোকটা এগিয়ে এলো। লোকটার পা চোরাবালিতে ঢুকে গিয়েছে। ক্রমে তা ডুবতে শুরু করেছে। কিন্তু লোকটা যেন কোনো এক অমোঘ আকর্ষণে আরো 1 পা এগিয়ে এলো এবং তাতেই আরো ডুবে যেতে লাগলো বালির মধ্যে। মিস্টার মার্খাম নিজের 2 হাত উপরে তুললেন। সঙ্গে সঙ্গে ওই লোকটাও তাই করল। আতঙ্কে চিৎকার করে উঠলেন মার্খাম। সঙ্গে সঙ্গেই ওই লোকটাও চিৎকার করে উঠল। আরে 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 একই আরে ওকে কেউ বাঁচাও! এই কে আছো এখানে? কে আছো? বাঁচাও, বাঁচাও ওকে! এই বাঁচাও! কখন জানি বেখেয়ালে 2-1 পা এগিয়ে গিয়েছিলেন মার্খাম। টের পেলেন তার পায়ের নিচ থেকে বালি সরে যাচ্ছে। দ্রুত পিছিয়ে আসতে গেলেন মিস্টার মার্খাম, কিন্তু ততক্ষণে একটা পা গোড়ালি অবধি ডুবে গিয়েছে। গায়ের জোরে পা টেনে তুললেন তিনি। একটা জুতো বালিতেই রয়ে গেল। ডুবে গেল সেটা মুহূর্তে। তিনি তীব্র আতঙ্কের সঙ্গে দেখলেন যে তার মতো দেখতে লোকটা তলিয়ে যাচ্ছে চোরাবালিতে। তাকে সাহায্য করতে ডাকছে সেই লোকটা।
তাকে সম্পূর্ণ গ্রাস করছে চোরাবালি। মিস্টার মার্খামের সেই দৃশ্য দেখে মনে হলো যেন অন্য লোকটা নয়, তিনি নিজেই আসলে তলিয়ে যাচ্ছেন। ভয়ে তিনি উল্টো দিকে দৌড়তে শুরু করলেন সৈকত ধরে। ততক্ষণ দৌড়লেন যতক্ষণ না তিনি নিজের লাল বাড়ির বাগানের ঘাস জমিতে এসে শরীরের সব শক্তি হারিয়ে শুয়ে পড়লেন। মার্খাম ঠিক করলেন যে এই ঘটনার কথা তিনি পরিবারের কাউকে জানাবেন না। নিজের ঘরে এসে সুস্থ হতে খানিকটা সময় লাগলো তার। নিজের মতো দেখতে দ্বিতীয় লোকটা ডুবে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে জেনে মনে একটা অদ্ভুত স্বস্তি অনুভব করলেন মার্খাম সাহেব। সেই রাত্রে তিনি শান্তিতে ঘুমোলেন, একটাও স্বপ্ন দেখলেন না। সকালে উঠে নিজেকে ঠিক আগের মতোই সুস্থ ফুরফুরে অনুভব করলেন তিনি। তার মনে হলো তার জীবনের সমস্ত সমস্যার মূল ওই দ্বিতীয় লোকটা চোরাবালিতে ডুবে শেষ হয়েছে। অতএব তিনি এখন মুক্ত। আশ্চর্যভাবেই এতদিনের মধ্যে এই প্রথম আজ সকালে স্যাফট ট্যামিও আসেনি লালবাড়ির দরজায়। সে আজকে আগের মতোই নিজের বাড়ির বারান্দায় বসে শূন্য দৃষ্টিতে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে আছে। মিস্টার মার্খাম কিন্তু কথা রাখলেন। তার উদ্ভট স্কটিশ পোশাক তিনি আর পরলেন না। সবগুলো তিনি একটা কাপড়ের পুঁটলিতে বেঁধে নিয়ে এক সন্ধ্যায় ফেলে এলেন চোরাবালিতে। সেগুলো সম্পূর্ণ ডুবে যাওয়া অবধি দেখলেন এবং প্রসন্ন চিত্তে ফিরে এলেন। ফিরে এসে তিনি পরিবারের সকলকে বসার ঘরে একত্রিত করে জানালেন, শোনো সবাই, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আর ওই সব পোশাক পরে তোমাদের বিব্রত করব না, আর নিজেকেও হাসির পাত্র বানাবো না। তোমরা ওই পোশাকগুলো আর কোনো দিন দেখবে না। এক মেয়ে জিজ্ঞেস করল, বাবা, ওগুলো কোথায়? মিস্টার মার্খাম চেয়ার ছেড়ে উঠে গিয়ে মেয়ের গালে চুমু খেয়ে বললেন, চোরাবালিতে। আমার ওই পোশাক, আমার আত্মগর্ব সব আমি ওই চোরাবালিতে ত্যাগ করে এসেছি। বাকি ছুটিটুকু বড়ই আনন্দে কাটিয়ে লন্ডনে ফিরে এলেন মার্খাম পরিবার। এরপর আবার জীবন তার পরিচিত গতিতে চলতে শুরু করল। কয়েক সপ্তাহ পর মার্খাম সাহেব একটা চিঠি পেলেন। চিঠির প্রেরক সেই দোকানের মালিক যেখান থেকে তিনি নিজের স্কটিশ পোশাক কিনেছিলেন। চিঠির বক্তব্য এইরূপ: মহাশয়, আপনাকে এইরূপ চিঠি লেখার জন্য ক্ষমা প্রার্থী। আসলে বিশেষ প্রয়োজনে এই চিঠি লিখতে বাধ্য হলাম। আমার পার্টনার মিস্টার রডরিক ম্যাকধু নিখোঁজ। আসলে আমাদের দোকানের বিজ্ঞাপনের জন্য ঠিক আপনারই মতো পোশাক পরে তার ছবি তোলানোর কথা ছিল। তাই তার জন্য অবিকল আপনারই মতো দ্বিতীয় সেট পোশাক বানিয়েছিলাম, বুটজোড়া সমেত। কিন্তু সমস্যা হলো যে তিনি এই পোশাক পরে লোকসমক্ষে আসতে লজ্জিত বোধ করেন। তিনি ঠিক করেন যে আগে কয়েকদিন নির্জন কোনো জায়গায় গিয়ে এই পোশাক পরে নিজের আড়ষ্ট ভাব কাটিয়ে নেবেন। সেই অনুযায়ী তিনি ক্রুকেন বেতে ছুটি কাটাতে যান। তাঁর থেকে পাওয়া পত্রে জানতে পারি যে রাতের দিকে বা ভোরের দিকে, যখন আশেপাশে কেউ থাকে না, তখন তিনি নির্জন সৈকতের এক বিশেষ জায়গায় সেই পোশাক পরে ঘুরে বেড়ান। কিন্তু পরের দিকে তার কোনো সমস্যা হয়। তিনি জানান যে এই পোশাক নাকি অভিশপ্ত। তিনি নাকি নিজের মতোই দেখতে ওই পোশাক পরা একটা ভৌতিক মূর্তি দেখেছেন চাঁদের আলোয়। এরপর হঠাৎ করেই তিনি এক রাত্রে নিখোঁজ হয়ে যান। শেষ পাওয়া তথ্য অনুযায়ী ওই রাতেও তিনি স্কটিশ পোশাক পরে বেরিয়েছিলেন। এক বন্ধুর মারফত শুনলাম আপনিও সপরিবারে ওদিকেই ছুটি কাটাতে গিয়েছিলেন।
তাই আপনার কাছে চিঠি লিখলাম এই ভেবে যে যদি আপনি আমাকে রড্রিকের কোনো খবর দিতে পারেন। স্কটিশ পোশাক পরা কাউকে কি আপনি ওই এলাকায় দেখেছেন? আমরা আসলে বড়ই দুশ্চিন্তায় আছি। আপনার কাছে কোনো খবর থাকলে দয়া করে জানাবেন। বিরক্ত করার জন্য আবারও ক্ষমা প্রার্থনা করছি। ধন্যবাদ আনতে জোশুয়া কোহেন, দ্য ম্যাককালাম মোড়, স্কটিশ পশমের পোশাকের প্রস্তুতকারক, কম্পটেল কোর্ট, ইসি। আজ কাহনে শুনলেন ব্রাম স্টোকারের ক্রুকেন সায়েন্স অবলম্বনে চোরাবালি ও সেই লোকটা। অনুবাদ অভিজ্ঞান গাঙ্গুলি। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ অপশনে ক্লিক করে দেবেন কাইন্ডলি। আজ গল্প পাঠে ছিলেন তথাগত চৌধুরী। মিস্টার আর্থার মার্খামের ভূমিকায় ছিলেন দেবাশিস, মার্খামের ছেলে সিদ্ধার্থ, চাকর কৃষ্ণময়, স্যাফট ট্যামির চরিত্রে সমাপন, জেলে অভিষেক, মার্খামের স্ত্রী কেয়া, পাদ্রী সুদীপ্ত, মার্খামের বড় মেয়ে দিতিপ্রিয়া এবং ম্যাককালাম মোড়ের কর্ণধার সোমক। সম্পাদনা ও আবহ শুভজিৎ। সমগ্র পরিচালনা আর.জে. অর্ণব। গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমরা। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।